ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন না সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, নতুন যে পিএইচডির নোটিশটা বেরিয়েছে যেটা নেট এক্সামের সাথে রিলেটেড, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখন থেকে কি পিএইচডি করতে গেলে নেট মাস্ট? তো এই নোটিফিকেশন কি বলছে সেটা আমরা দেখব যে যারা অলরেডি পিএইচডি করছে তাদের জন্য কি বলেছে, বা যারা নেট কোয়ালিফাই করে ফেলেছি কিন্তু এখনো পিএইচডিতে এনরোল হয়নি তাদের জন্য এই নোটিশ কি বলছে সেটা আমরা দেখব। তাহলে দেখুন, নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, পাবলিক নোটিশ। প্রথমেই যেই কথাটা বলেছে দেখুন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা নেট এক্সাম বলি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি। তার মানে কি বলছে যে আমরা যে নেট এক্সাম দেই সেটা কি হবে, সেটা এন্ট্রান্স টেস্ট হিসেবে কাজ করবে পিএইচডির অ্যাডমিশনের জন্য। আপনারা জানেন যে এখনো বা এর আগ পর্যন্ত যদি পিএইচডি আপনি করতে যেতেন আপনার নেট সেট এগুলো মাস্ট থাকতো না, আপনাকে একটা রেট এক্সাম দিতে হতো। একটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা রেট এক্সাম হতো। সেই রেট এক্সাম যদি আপনি কোয়ালিফাই করতেন, বিভিন্ন ক্রাইটেরিয়া এগুলো কোয়ালিফাই যদি আপনি করতেন, তাহলে আপনি পিএইচডিতে এনরোল হতে পারতেন। কিন্তু এখানে কি বলেছে, নেট এক্সাম অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট, মানে নেট এক্সামটাই এন্ট্রান্স টেস্ট হিসেবে কাজ করবে পিএইচডি অ্যাডমিশনের জন্য। তাহলে দেখি কি বলেছে, যে নেট কোয়ালিফাই করতে হবে কিনা তার জন্য। ওকে, দেখি পরবর্তীতে কি বলেছে। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন মানে ইউজিসি কন্ডাক্টস দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট থ্রু ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আমরা জানি যে ইউজিসি নেট এক্সাম করায় কার মাধ্যমে? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে। দ্য নেট ইজ কন্ডাক্টেড টুয়াইস এ ইয়ার ইন জুন অ্যান্ড ডিসেম্বর। দুবার নেট হয়, জুনে আর ডিসেম্বরে। কারেন্টলি নেট স্কোর আর ইউজড টু অ্যান্সার জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যাকে আমরা জিআরএফ বলি, অ্যান্ড অ্যাজ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দোজ উইথ এ মাস্টার ডিগ্রি। তো আজকের দিনে আমাদের যে নেটের যে নাম্বারটা সেটা কি জিআরএফ এর জন্য ইউজ হয়, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে শুধু যদি আমি নেট কোয়ালিফাই করি তাহলে আমি এলিজিবল কি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এর জন্য ইউজ হয়। Many universities conducted their entrance test for admission to PhD program, requiring the students to write multiple PhD entrance test. তাহলে আগে কি হতো বা এর আগ পর্যন্ত কি হতো, যে বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডিতে এনরোলমেন্টের জন্য বা অ্যাডমিশনের জন্য তারা বিভিন্ন এক্সাম নিয়ে থাকতো, এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকতো। টু হেল্প দ্য স্টুডেন্টস উইথ ওয়ান ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট, মানে একটাই এন্ট্রান্স টেস্ট হবে ফর পিএইচডি। টু হেল্প দ্য স্টুডেন্টস উইথ ওয়ান ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি অ্যাডমিশন অ্যাজ এ পার্ট অফ ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তার মানে এটা কোথায় বলেছে? ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-তে বলেছে যে পিএইচডির জন্য একটাই এন্ট্রান্স টেস্ট হবে। তার জন্যই এটা করা হচ্ছে, যে এখন থেকে পিএইচডির জন্য একটাই এন্ট্রান্স টেস্ট হবে, সেটা কি? নেট এক্সাম। দ্য ইউজিসি constituted an expert committee to review the provision of the national eligibility test. ওকে, এরপরে কি বলেছে দেখুন, বেসড অন এক্সপার্ট কমিটিস রিকমেন্ডেশন। তাহলে এই যে এক্সপার্ট কমিটি তৈরি করা হলো তাদের রিকমেন্ডেশন অনুযায়ী কি করা হয়েছে? ইন ইস 578th meeting held on 13 March 2024, the UGC had decided that from the academic session 2024-2025, মানে নতুন যে একাডেমিক সেশন আসছে 24-25 থেকে, কি হচ্ছে? দ্য নেট স্কোর ক্যান বি ইউজড ফর অ্যাডমিশন টু পিএইচডি, মানে নেট স্কোরটাকে ইউজ করতে পারে, নেট স্কোরটাকে ইউজ করতে পারে for admission to PhD program in place of entrance test conducted by the different universities or higher educational institutions. তার মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন সেখানে পিএইচডির এনরোলমেন্টের জন্য যে তারা নতুন তাদের যে নিজস্ব যে এন্ট্রান্স টেস্ট হতো, তাহলে সেটার পরিবর্তে এখন ইউজিসি কি লাগু করতে যাচ্ছে? ইউজিসি লাগু করতে যাচ্ছে হচ্ছে যে নেট এক্সামের থ্রুতেই বোঝা যাবে যে কে পিএইচডি করতে পারবে, কে পিএইচডি করতে পারবে না। তাহলে এখনো কথা হলো যে স্যার নেট কি তাহলে কোয়ালিফাই করতে হবে? দেখি পরবর্তীতে কি বলেছে। ফ্রম জুন 2024 onwards, মানে 2024 জুন মাসের 1 তারিখ থেকে
পর থেকে। Therefore, the net candidate will be declared eligible in 3 category. এখন যদি আপনারা দেখেন যে নেট আপনি পেলেন কিনা, আপনার রেজাল্টে কি লেখা থাকে? নেট উইথ জিআরএফ, আর কি অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনলি নেট কোয়ালিফাই করেছেন, জিআরএফ পাননি, এটাই তো থাকতো। হয় আপনি জিআরএফ পেয়ে নেট পেয়েছেন, অথবা উইদাউট জিআরএফ আপনি নেট পেয়েছেন, এই দুটো ক্যাটাগরি থাকতো। তো এখন থেকে 3টা ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3। তাহলে এখন দেখুন প্রথম ক্যাটাগরি কি? এলিজিবল ফর অ্যাডমিশন। তাহলে আপনার রেজাল্টে যদি ক্যাটাগরি 1 থাকে তাহলে আপনি কি এলিজিবল ফর অ্যাডমিশন, কিসে? টু পিএইচডি। মানে আপনার রেজাল্টে যদি ক্যাটাগরি 1 আসে তাহলে আপনি এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে আপনি যদি ক্যাটাগরি 1 আপনার রেজাল্টে আসে, তার মানে আপনি কি হবেন? আপনি হচ্ছে পিএইচডিতে তো এনরোল হওয়ার সুযোগ পাচ্ছেনই, মানে এলিজেবল, সুযোগ না সরি, এলিজেবল হচ্ছেন। আপনি পিএইচডিতে এনরোল হতে পারেন, অ্যাডমিশন হতে পারেন, এবং তার সাথে কি আপনি জিআরএফও পেয়েছেন এবং আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনি এলিজেবল। আচ্ছা, ক্যাটাগরি 2তে কি? এলিজেবল ফর অ্যাডমিশন টু পিএইচডি। যদি আপনার ক্যাটাগরি 2 আসে তাহলে আপনি পিএইচডিতে অ্যাডমিশনের জন্য এলিজেবল উইদাউট জিআরএফ, আপনি জিআরএফ পাননি, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে আপনি এলিজেবল কিসে? আপনি এলিজেবল হচ্ছে পিএইচডিতে অ্যাডমিশনের জন্য আপনি এলিজেবল যদি ক্যাটাগরি 2তে পান, বাট উইদাউট জিআরএফ। এবং আপনি আর কিসের জন্য এলিজেবল হবেন? অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। যদি ক্যাটাগরি 3 আসে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখুন কি বলেছে ক্যাটাগরি 3, এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি, এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অনলি। ক্যাটাগরি 3 যদি আসে তার মানে আপনি শুধু পিএইচডি প্রোগ্রামের জন্য এলিজেবল, পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজেবল, অ্যান্ড নট ফর অ্যাওয়ার্ড অফ জিআরএফ অর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে ক্যাটাগরি 3 যদি আসে, আপনি পিএইচডিতে এনরোল হওয়ার জন্য, পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি এলিজেবল, বাট আপনি জিআরএফ পাননি বা নেটও পাননি, তার মানে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজেবল না। তার মানে যদি কেউ ক্যাটাগরি 3 পায় তার মানে কি সে চাইলে কোথাও যদি চান্স পায় পিএইচডি করতে পারে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তার মানে যদি আমি সামারাইজ করি ক্যাটাগরি 1, 2, 3, তখন এরপর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে ক্যাটাগরি 2 আর 3 এর জন্য, সেটা কি এরপরে বলছি, এর পরের পেজে বলেছে। তো ক্যাটাগরি 1, 2, 3 কে যদি আমি সামারাইজ করে বলি তার মানে কি ক্যাটাগরি 1, 2, 3 তিনোটাই যদি বলি, তিনোটার মধ্যে কোনো একটাও যদি আপনার আসে তার মানে আপনি হচ্ছে পিএইচডির জন্য এলিজেবল, পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজেবল। আর যদি এই ক্যাটাগরি 3টার মধ্যে যদি কোনোটাই না আসে তাহলে আপনি পিএইচডির জন্য আপনি এলিজেবল না। আপনি ভাবছেন বা কেউ যদি ভাবে যে টাকা দিয়ে আমি পিএইচডি করব, আমি 5 লাখ টাকা খরচা করে পিএইচডি করব, তাহলেও সে এলিজেবল হবে না, তাকে 1, 2, 3 কোনো একটার মধ্যে আসতে হবে। তাহলে 1, 2, 3 তিনটার মধ্যে একটা ক্যাটাগরিও যদি আপনার রেজাল্টে থাকে আপনি এলিজেবল ফর পিএইচডি। ওকে, যদি ক্যাটাগরি 1 থাকে তাহলে আপনি কি জিআরএফ এর জন্য জিআরএফ পেয়েছেন এবং কি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। ক্যাটাগরি 2তে কি, ক্যাটাগরি 2তে আপনি পিএইচডির জন্য তো এলিজেবল থাকবেন, তার সাথে আপনি জিআরএফ পাননি কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। মানে এতদিন যেটাকে আমরা শুধু নেট এক্সাম বলতাম, যে শুধু নেট পাস করেছে, জিআরএফ পাইনি, শুধু নেট পাস করেছে। ক্যাটাগরি 3তে কি, ক্যাটাগরি 3তে আপনি নেটও পাননি, জিআরএফও পাননি, আর নেট না পেলে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনি এলিজেবল হবেন না, কিন্তু আপনি এলিজেবল কিসের জন্য? আপনি এলিজেবল হচ্ছে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজেবল, কিন্তু আপনি নেট কিন্তু হয়নি। এখন দেখুন, ধরুন আমি যদি এটাকে যদি সংখ্যার দিক থেকে বলি, ধরুন আজকে লাস্ট যে এক্সাম হয়ে গেল, ধরুন কোনো সাবজেক্টে জিআরএফ ছিল, জিআরএফ এর পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ না নাম্বার ছিল 180 আউট অফ 300, 180তে জিআরএফ ছিল। নেট ছিল ধরুন কথার কথা 150। তার মানে যেই স্টুডেন্টটা 150 বা তার উপরে পেয়েছে সে নেট পেয়েছে,
আর যে 180 বা তার উপরে পাবে সে নেটও পেয়েছে, জিআরএফও পেয়েছে। এখন থেকে নতুন করে, তার মানে যেটা বোঝা যাচ্ছে, একটা নতুন আরেকটা কাট অফ থাকবে, যেটা কি পিএইচডির জন্য। সেটা কি হবে? সেটা হয়তো নেটের থেকে কম আসবে। সেটা কত আসবে? ধরুন 140। তার মানে 140 যদি পিএইচডির জন্য কাট অফ থাকে, তার মানে 140 বা 142 কেউ পেয়েছে, ধরুন 142 কেউ পেয়েছে। তার মানে কি? তার মানে সে পিএইচডি করার জন্য এলিজেবল, বাট সে নেটও কোয়ালিফাই করেনি, জিআরএফও কোয়ালিফাই করেনি। তার মানে তার নাম্বার আসবে ক্যাটাগরি 3-তে। যদি কেউ ধরুন 156 পেয়েছে, তার মানে 156 পেয়েছে, তার মানে পিএইচডির জন্য ছিল 140, তাহলে 156 অবশ্যই 140 থেকে বেশি, তাহলে পিএইচডি করতে পারবে, সঙ্গে সে নেট কোয়ালিফাই করেছে, জিআরএফ পায়নি। বা যদি কেউ 184 পায়, তাহলে সে পিএইচডির জন্য এলিজেবল, নেটও পেয়েছে, জিআরএফও পেয়েছে, মানে ক্যাটাগরি 1 এসে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি আমি। তার মানে মুদ্রা কথা এখান থেকে মনে রাখুন, 3টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি যদি আপনার রেজাল্টে থাকে, আপনি এলিজেবল ফর পিএইচডি প্রোগ্রাম। আর পিএইচডি প্রোগ্রামের জন্য এলিজেবল মানেই যে আপনি নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন তা নয়। যদি ক্যাটাগরি 3 আসে, তার মানে আপনি নেট বা জিআরএফ পাননি, কিন্তু আপনি এলিজেবল ফর পিএইচডি অ্যাডমিশন। এখন যেটা মেন কি বলেছে এই জায়গাটায় দেখুন, নেক্সট পেজটা খুব ইম্পর্টেন্ট। দেখুন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 মানে কি? এলিজেবল কিসের জন্য? আপনি জিআরএফ এর জন্য এলিজেবল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল, পিএইচডির জন্য আপনি এলিজেবল, পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজেবল। ক্যাটাগরি 2 যদি আসে, আপনি জিআরএফ এর জন্য এলিজেবল না, কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল, পিএইচডির জন্য এলিজেবল। ক্যাটাগরি 3 যদি আসে, তাহলে তার মানে আপনি জিআরএফ এর জন্য এলিজেবল না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল না, কিন্তু আপনি এলিজেবল কার জন্য? পিএইচডি অ্যাডমিশনের জন্য। আর এই 3টা ক্যাটাগরির বাইরে যদি আসে, তার মানে বুঝতে হবে যে কোনোটার জন্যই এই পরীক্ষায় আপনি এলিজেবল না। আচ্ছা, এবার কি বলেছে, আসল কথায় আসে, যেটা খুব ভাইটাল, যারা নেট কোয়ালিফাই করবেন আগামীতে তাদের জন্য খুব ভাইটাল। The result of NET will be declared in percentile along with marks obtained by a candidate to utilize the marks for PhD admission, for admission to PhD। তার মানে কি, আজকের থেকে বা নেক্সট এক্সাম থেকে আপনারা যে নেট এক্সাম পাবেন, তা সেখানে রেজাল্টে পার্সেন্টাইলের সাথে আপনার মার্কসটাও দেওয়া থাকবে। আপনারা দেখবেন কোনো রেজাল্টে পার্সেন্টাইল দেওয়া থাকে, মার্কস দেওয়া থাকে না। কোনো রেজাল্টে মার্কস দেওয়া আছে, পার্সেন্টাইল দেওয়া নেই। এখন থেকে কি থাকবে? এখন থেকে পার্সেন্টাইল এটাও দেওয়া থাকবে, এবং সঙ্গে অ্যালং উইথ মার্কস, আপনি কত পেয়েছেন। এখন সেটা পরবর্তীতে আপনার পিএইচডিতে যখন আপনি অ্যাডমিশন নিতে যাবেন, সেই মার্কসটা আপনার কাজে লাগবে। দেখুন কি বলেছে, দ্য জিআরএফ কোয়ালিফাইড স্টুডেন্টস আর অ্যাডমিটেড ইনটু পিএইচডি প্রোগ্রাম বেসড অন এন ইন্টারভিউ অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। মানে ইউজিসির যে নিয়ম আছে, যে স্ট্যান্ডার্ড আছে, সেই অনুযায়ী ইন্টারভিউ হবে। যারা জিআরএফ কোয়ালিফাই করবে তারা কি শুধু ফেস করবে? তারা শুধু ইন্টারভিউ ফেস করবে। ইন্টারভিউর মাধ্যমে তাদের পিএইচডিতে সিলেকশন হবে। কিন্তু যারা ক্যাটাগরি 2 আর 3 আছে, তাদের দেখুন, ফর স্টুডেন্টস হু কোয়ালিফাই ইন ক্যাটাগরি 2 and 3, তাদের কি 70% ওয়েটেজ উইল বি গিভেন ফর টেস্ট স্কোর অ্যান্ড 30% ওয়েটেজ ফর দ্য ইন্টারভিউ ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। তার মানে ধরুন আপনি নেটে পেয়েছেন 150, নেটে পেয়েছেন 150। এখন এই 150 মার্কসের 70%, 150 মার্কসের 70% মানে 105। এই মার্কসটা আপনার আপনি যখন পিএইচডিতে অ্যাডমিশন নিতে যাবেন, তাহলে যেটা আপনি নেটে পাবেন, যেই মার্কসটা আপনি নেটে পেয়েছেন, তার 70% নেওয়া হবে। এবং আপনার যে ইন্টারভিউ হবে, আপনার ইন্টারভিউ যে হবে, তার 30% আপনার নেওয়া হবে। এটার এই দুটোকে কম্বাইন করে আপনার কি হবে? মেরিট লিস্ট হবে। তার মানে ধরুন কথার কথা, আপনি 150 মার্কস পেয়েছেন হচ্ছে নেটে, আপনার যে ইন্টারভিউ হয়েছে সেখানে আপনি পেয়েছেন 50 মার্কস। তার মানে আপনার 150 মার্কসের নেটে তার 70% মানে 105, এবং ইন্টারভিউতে আপনি পেয়েছেন 50, তার 30 মার্কস। তাহলে 50-এর 30 কত হবে? 50-এর 30 হবে 15। তাহলে এই দুটোকে কম্বাইন করে 105 আর 15, তার মানে টোটাল আপনার স্কোর আসলো 120। এখন এটা আপনার আসলো, বাকিদের এরকম স্কোর আসবে। এগুলো কম্বাইন করে কি হবে? মেরিট লিস্ট হবে।
আপনার নেটের রেজাল্টের 70% এবং আপনাদের ইন্টারভিউ যে হবে তার 30%। আচ্ছা, এরপরে কি বলেছে, দ্য পিএইচডি অ্যাডমিশন উইল বি বেসড অন দ্য কম্বাইন্ড মেরিটস অফ নেট মার্কস অ্যান্ড দ্য মার্কস অবটেন ইন দ্য ইন্টারভিউ অর ভাইভা। যেটা আমি বললাম যে আপনি নেটে যা পেয়েছেন তার 70% মার্কস এবং আপনি যে ইন্টারভিউতে যে মার্কস পাবেন তার 30% মার্কস, এই দুটোকে কম্বাইন করে মেরিট লিস্ট করা হবে। ওকে, the marks obtained in the NET by the candidate in category 2 and 3 will be valid for period of 1 year for admission to PhD। তার মানে বুঝুন কি বললো, মানে ক্যাটাগরি 1 এর জন্য বলেনি কিন্তু যে সেটা 1 বছরের জন্য ভ্যালিড। ক্যাটাগরি 2 আর 3 তে যারা পাস করবে তাদের পিএইচডি তে এনরোল হওয়ার জন্য তাদের কি, তাদের যে মার্কসটা পেলো, ধরুন আপনি আগামীতে যেই এক্সামটা হচ্ছে জুনে যে এক্সামটা হবে সেটাতে আপনি পাস করলেন, তাহলে আগামী 1 বছরের মধ্যে যদি আপনি ক্যাটাগরি 2 আর 3 তে পাস করেন, ক্যাটাগরি 1 এর জন্য না, যদি আপনি ক্যাটাগরি 2 আর 3 তে পাস করেন মানে আপনি জিআরএফ পাননি, ক্যাটাগরি 2 তে পাস করেছেন বা 3 তে পাস করেছেন, তাদের জন্য কি আপনাকে 1 বছরের মধ্যে পিএইচডি তে ভর্তি হতে হবে উইদিন 1 ইয়ার। যদি আপনি 1 বছরের মধ্যে যদি ভর্তি হতে না পারেন তার মানে কি হবে, আপনাকে আবার নেট এক্সাম পাস করে তারপরে আপনাকে পিএইচডির জন্য এনরোল হতে হবে। মানে আপনি যখনই নেট এক্সাম পাস করছেন বা ক্যাটাগরি 2 আর 3 তে পাস করছেন আপনাকে 1 বছরের মধ্যে পিএইচডি তে এনরোল হতে হবে, না হলে সেই মার্কসটা ভ্যালিড থাকবে না। এখন অনেকের মনে হচ্ছে স্যার ধরুন কথার কথা আমি নেট পাস করলাম, আমি পিএইচডি তে ভর্তি হতে পারলাম না, তাহলে আমার নেটটাও কি ইনভ্যালিড হবে? দেখুন, নেটটা কিন্তু ইনভ্যালিড হবে না। আপনি ক্যাটাগরি 2 তে পাস করেছেন, আপনি নেট পেয়েছেন, তার মানে আপনি এলিজেবল ফর পিএইচডি প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। এতদিন ধরে আপনি যদি একবার নেট কোয়ালিফাই করেন তাহলে সেটা আপনার লাইফ টাইম চলতো, তাহলে সেটা এখনো আছে, সেটা নিয়ে কিছু বলেনি। কিন্তু আপনি যদি পিএইচডি তে এনরোল হতে চান তাহলে আপনাকে ক্যাটাগরি 2 বা 3 তে পাস করলে 1 বছরের মধ্যেই ভর্তি হতে হবে, শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য, নেটের জন্য না, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য না। The notification and bulletin of information for NET June 2024 will be issued by the National Testing Agency shortly। তার মানে বলছে যে এই ওয়েবসাইটে শর্টলি এই নোটিশটা দেওয়া হবে। তো এই ছিল পুরো নোটিশটা। তাহলে এই নোটিশ থেকে দেখুন কোথাও এই ক্ল্যারিফিকেশন দেওয়া নেই যে যারা আগে নেট কোয়ালিফাই করে আছে তাদের জন্য কি হবে। তার কারণ দেখুন, হয়তো এটা যেহেতু ক্ল্যারিফাই নেই তাই আমি হয়তোটাকে রেখে বলছি, হয়তো তাদের জন্য এটা লাগু হবে না, যারা অলরেডি নেট কোয়ালিফাই করে আছেন তাদের জন্য হয়তো এটা লাগু হবে না। তার কারণ কি, এর আগে অনেক এক্সাম হয়তো হয়েছে যেখানে আপনাকে মার্কস দেওয়া হয়নি, শুধু আপনাকে পার্সেন্টাইল দেওয়া হয়েছে। তাহলে শুধু পার্সেন্টাইল দেওয়া থাকলে নাম্বার বের করা যাবে না। তাহলে শুধু পার্সেন্টাইল যদি দেওয়া থাকে, নাম্বার না থাকে, তাহলে তার 70% কিভাবে নিবে? তাই আমার যেটা মনে হচ্ছে এর জন্য আমি হয়তো লাগিয়ে চলছি, আগে পর্যন্ত মানে জুনের আগ পর্যন্ত যারা নেট কোয়ালিফাই করে আছেন, যারা অলরেডি নেট কোয়ালিফাইড, তাদের জন্য হয়তো এটা লাগু হচ্ছে না, কিন্তু যারা আগামীতে নেটে বসবেন তাদের জন্য এটা লাগু হতে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা, একবার আমরা নেট কোয়ালিফাই যদি করে ফেলি, আমরা কি ভাবতাম না এখন শুধু সিএসসি দিব বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা দিব, কিন্তু এর ফলে কি হলো, যেহেতু পিএইচডি একটা ব্যাপার থেকে যাচ্ছে, যারা ক্যাটাগরি 2 বা 3 তে পাস করবে তাদের কি থাকবে, পরের বার বসে নাম্বারটাকে বাড়ানোর চিন্তা থাকবে প্রত্যেকবার সবার, তাই না? একবার নেট কোয়ালিফাই করে ফেললেন, যদি পিএইচডি তে এনরোল না হন পরের বারও আপনি কি বসতে চাইবেন, কেন? যদি নাম্বারটা বাড়ানো যায়। এখন 70% তার জন্য নেওয়া হবে। অবশ্যই হয়তো এর জন্য কম্পিটিশন আরো বেড়ে যাবে, তাই এটাকে পজিটিভ ওয়েতে নিন। এটাই ভাববেন যে যেটা হয়েছে স্যার সবার জন্য হচ্ছে, শুধু আমার জন্য না, এখন থেকে এটা সবার জন্য হবে, এটাকে পজিটিভ ওয়েতে নিন। হয়তো এরকম মনে হতে পারে যে স্যার এখন একবার এত কষ্ট করে নেট কোয়ালিফাই করলাম, তাহলে আবার কি হবে, এরপরে আবার করতে হবে। নিয়ম হয়েছে, বদলাতে তো আমরা পারবো না, তাই করতে তো হবে, ঠিক আছে? তাই বেস্ট হচ্ছে নিজেকে প্রিপেয়ার রাখুন, নেট কোয়ালিফাই করলেন, চেষ্টা করুন 1 বছরের মধ্যেই পিএইচডি তে এনরোল হওয়ার।
আর যদি হয়ে যান খুব ভালো, না হলে নিজের পড়াটাকে জারি রাখুন। আপনারা যারা একবার নেট কোয়ালিফাই করবেন তাদের জন্য পরের বারও নেট কোয়ালিফাই করা খুব কঠিন কাজ হবে না, শুধু আপনাদের পড়াটাকে জারি রাখুন। ঠিক আছে, তো এটা ছিল আজকের আমাদের যে নোটিশটা দিয়েছে তার পুরো বিবরণ। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।